প্রায় আজ থেকে 2 বছর আগে সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে এক 12 বয়সের বাচ্চা মেয়ে সুনসান এলাকা দিয়ে যাচ্ছে। মেয়েটি সামনেই একটি মানুষের কাছে সাহায্য চাইল, কিন্তু মানুষটি তাকে ইগনোর করে সেখান থেকে তাড়িয়ে দিল। তোমরা বলবে ভিডিওতে ভাইরাল হওয়ার মতো কি আছে? আসলে মেয়েটি ছিল উন্নত অবস্থায়। তার শরীরের নিচের অংশে কোনো কাপড় ছিল না এবং পুরো শরীর থেকে রক্তপাত হচ্ছিল। মেয়েটি সেই অবস্থায় মানুষটির কাছে সাহায্য চাইছিল, কিন্তু মানুষটি বলল, তুই এখান থেকে চলে যা। মেয়েটিকে আর তার সাথে এমন কি হয়েছিল? এই ঘটনাটি জানার পর তোমারও গোটা সমাজের ওপর ঘেন্না হবে। जैसे ही मेरा जाना हुआ, शरीर पर ऊपरी वस्त्र था, नीचे कोई वस्त्र नहीं था। मैंने अपना ऊपरी वस्त्र उतार कर उसे दिया ताकि उसने अपना शरीर ढका। शरीर उसका पूरा ब्लीडिंग हो रहा था। মধ্যপ্রদেশ সাতনা জেলাতে এক 12 বয়সের ছোট্ট মেয়ে কমলা নিজের দাদু সোনেলালের সাথে থাকতো। তার মা অনেক আগেই পরিবার ত্যাগ করে কোথাও চলে গেছে এবং বাবা ছিল মেন্টাল রোগী, তাই তার দেখাশোনা তার দাদুই করত। পড়াশোনার দিকে কমলা একটি ভালো ছাত্রী ছিল। স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এক্সট্রা কোচিংও যেত, যাতে করে তার পড়াশোনায় আরও হেল্প হয়ে যায়। বিকেল প্রায় 4:30টার সময় স্কুল থেকে বাড়ি চলে আসতো। 24শে সেপ্টেম্বর 2023 কমলা প্রতিদিনকার মতো সকাল 9টার সময় স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় এবং সেই দিন তার ইংলিশ সাবজেক্টের এক্সামও ছিল। তাই ক্লাসের কিছু বন্ধুবান্ধব নিয়ে মাঝা গ্রামে যাওয়ার জন্য অটোতে বসে। মাঝা গ্রাম, সেখানে তারা স্কুল পৌঁছায়, যেটা বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূর। কমলা এক্সাম দিতে গিয়ে দেখে তার অ্যাডমিট কার্ডে কিছু ভুল আছে, তাই কারণে কোনো রুমে সে নিজের সিট খুঁজে পাচ্ছিল না। আসলে পরে গিয়ে জানা যায় অ্যাডমিটে কিছুই ভুল ছিল না, টিচারের সাথেই কিছু মিস্টেক হয়েছিল। এক্সামে না বসতে পারার কারণে আর মাঝাগ্রামের সম্পর্কে না জানার কারণে সে স্কুল থেকে বাইরে এসে একটি অটোতে ওঠে। অটোওয়ালা বলে, তুমি কোথায় যাবে? এদিকে কমলা তো কিছু চেনে না, তাই সে বলল, সোজাই চলেন। কিছু দূর চলার পর অটোওয়ালাকে বলে, ভাই আমার কাছে টাকা নেই। তাই সেই স্বার্থপর অটোওয়ালা তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। এদিকে কমলা রাস্তা না চেনার কারণে এদিক ওদিক হেঁটে হেঁটে মাঝা গ্রামের মেন গেটে এসে পৌঁছায়। আর এই সব কিছু প্রায় 11টা পর্যন্ত হয়। তখন কমলার সময়টি ভালো ছিল, কারণ সামনেই কাজ করছিল তার দাদু। তার দাদু সোনেলাল যখন দেখে তার নাতনি রাস্তা হারিয়েছে, তখন তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেয়। সোনেলাল যখন সব জানলো, তখন তার নাতনিকে বোঝায়, এবার এক্সাম দিতে পারলি না তো কি হলো, এর পরের বছর দিয়ে দিবি। এটা বলেই তার দাদু আবার কাজে চলে যায়। সন্ধ্যা প্রায় 6টা। সোনেলাল কাজ থেকে বাড়ি এসে দেখে তার বাড়িতে তার নাতনি নেই। এদিকে ওদিকে খোঁজে, সকল বন্ধুবান্ধবের বাড়িতেও খোঁজে, তার কোচিং, তার স্কুল, তার খেলাধুলা করার জায়গা সব কিছু খুঁজে বেড়ায়, কিন্তু কমলাকে কোথাও পাওয়া গেল না। সেটা দেখে তার দাদু থানায় পুলিশের কাছে রিপোর্ট লেখাতে যায়, কিন্তু পুলিশ তার কোনো সাহায্য করে না। উল্টে তাকেই বলে, নিজের নাতনিকে নিজেই খোঁজো, যদি 24 ঘন্টার মধ্যে তোমার নাতনি বাড়ি না ফেরে তবেই আমরা গিয়ে খুঁজব। সকাল হয়ে যায়, তবুও কমলা বাড়ি আসেনি। সোনেলাল আবার থানায় গিয়ে অনেক রিকোয়েস্ট করার পর তবে গিয়ে মিসিং রিপোর্ট লেখায়। 25শে সেপ্টেম্বর একটি 700 কিলোমিটারের লম্বা রাস্তা। সেখানে তাকে সাহায্য করার মতো ছিল না কোনো ট্রাফিক পুলিশ, আর না ছিল কোনো ভালো মনের মানুষ। কমলা প্রায় বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে 8 কিলোমিটার হেঁটে রাস্তায় যাকেই দেখা হচ্ছিল তার সাথে সাহায্য চাইছিল। সে রাস্তা ভুলে স্কুল থেকে প্রায় 16 কিলোমিটার দূর চলে গেছিল। তার শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না, শুধু ছিল একটি পুরুষ মানুষের ফাটা ছেঁড়া জামা এবং তার শরীরে বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়ার ক্ষতস্থান, যেখান থেকে রক্তপাত হচ্ছিল। সকাল প্রায় 9টা।
ঘুরতে ঘুরতে সে একটি আশ্রমের সামনে এসে পৌঁছায়। আশ্রমটির নাম হলো ডান্ডি সেবা আশ্রম। সেই আশ্রমের পূজারী রাহুল শর্মা একটি দরকারি মিটিং অ্যাটেন্ড করার জন্য বাইরে কোথাও যাচ্ছিল এবং তখনই সে দেখে একটি অল্প বয়সের মেয়ে ওই রকম অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে নিজের চাদর দিয়ে মেয়েটিকে ঢাকলো আর নিজের সাথে আশ্রমের ভিতরে নিয়ে গেল। সেখানে মেয়েটিকে বসিয়ে রাহুল শর্মা ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, তোমার পরিবার কোথায় থাকে? কিন্তু সেই মেয়েটির ভাষা পূজারী রাহুল শর্মা কিছু বুঝতে পারছিল না। সে তাকে খাতা পেনও দেয় এই ভেবে হয়তো কিছু নাম্বার বা অ্যাড্রেস লিখতে পারবে, কিন্তু মেয়েটি এত ভয় পেয়েছিল যে সেটাও লিখতে পারলো না। পূজারী তখন বুঝে গেছে এই মেয়েটির সাথে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে। মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তোমার কি খিদে পেয়েছে? তখন মেয়েটি নিজের মাথা নামিয়ে ইশারা করে বলল, হ্যাঁ। किसी से बात करने के लिए, कहीं जाने के लिए दूध लेने नहीं गया मैं आज, शर्म के मारी कि वो 10 जनों में मेरे से पूछेंगे तो मैं क्या जवाब दूंगा। मैं कहीं नहीं जा रहा, गाड़ी भी नहीं चलाई मैंने आज, घर पे बैठा। कल से रोटी नहीं खाई, आज 1.5 रोटी खाई मैंने। हम बहुत परेशान हैं, कल से बहुत हो रहा है, हम तो बहुत परेशान है भाई साहब, हम बहुत ज़्यादा परेशान, हम कह नहीं सकते क्या करूँ, बाकी मैं मरूँ क्या मैं। পূজারী সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয় আর পুলিশওয়ালারা তাকে নিয়ে গিয়ে প্রথমে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। হসপিটালে মেয়েটির মেডিকেল টেস্ট হয় এবং সেখান থেকে জানা যায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। এনিওয়েজ, মেয়েটি স্কুল থেকে এখানে কিভাবে পৌঁছালো আর তার সাথে এত খারাপ কাজ কে করেছে, তাই এক স্পেশাল পুলিশ ফোর্স নামিয়ে এই কেসটির ওপর ইনভেস্টিগেশন শুরু করা হয়, যেখানে ছিল 30 খান পুলিশ অফিসার। তারা লাগাতার 4 রাত না ঘুমিয়ে এই কেসটির ওপর খুব পরিশ্রম করে। মেয়েটির বাড়ি থেকে আশ্রম পর্যন্ত সব সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। টোটাল অ্যারাউন্ড 700 ক্যামেরাস চেক করা হয়। 700 ক্যামেরার মধ্যে পুলিশ ফাইন্ড আউট এক অটোওয়ালাকে ধরে, যার নাম ছিল রাকেশ মালভিয়া। যখন পুলিশ তার অটো সার্চ করলো, সেখানে কিছু রক্ত বুঁদ পাওয়া যায়। রাকেশ বলে, আমি মেয়েটিকে এমনভাবে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম, তার পোশাক ছেঁড়া ছিল, তাই নিজের জামা তাকে পরতে দিয়েছিলাম। রাকেশ তাকে 1 কিলোমিটার ড্রপ করার পর সে মনে করেছিল মেয়েটির বাড়ি হয়তো এখানেই আশেপাশে কোথাও হবে, তাই মেয়েটিকে সেখানেই নামিয়ে দিয়ে চলে যায়। রাকেশ যখন জানলো যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে আর সে তাকে সাহায্য না করে উল্টে তাকে একা ছেড়ে দিল, তখন রাকেশ লজ্জিত হয়ে সবার সামনে ভেঙে পড়ে। পুলিশের হাতে আরও একটি সিসিটিভি ফুটেজ আসে, যেখানে রেলওয়ে স্টেশন থেকে খানিকটা দূরেই প্রায় ভোর 3টে থেকে 5টা পর্যন্ত মেয়েটি এক অটোতে ওঠে। তখন সেই অটোওয়ালা তাকে সেখান থেকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। পুলিশ সিসিটিভির দ্বারাই সেই অটোর নাম্বার নেয় এবং লোকেশন ট্র্যাক করে সেই অটোওয়ালার কাছে যায়। সেই অটোওয়ালা হলো विश्वास तो ऐसा है कि देखो बच्चा तो मेरा है, और अगर उसने करा है तो उसको सजा मिलना चाहिए, चाहे वो मेरा बच्चा हो या वो किसी का भी बच्चा हो, क्योंकि बच्ची वो मेरी भी तो हो सकती थी। मेरी बच्ची होती तो मैं क्या कहता, फांसी दे दो उसको, मार दो गोली। ভারাত সোনি 38 বয়সের এক অটোওয়ালা। তার কাছে অটো চালানোর লাইসেন্স ছিল না, তাই সে লুকিয়ে লুকিয়ে রাতেই অটো চালাতো। সেদিন সেই মেয়েটি রাস্তা হারিয়ে ভারাত সোনির কাছে লিফট চাইতে এসেছিল, কিন্তু ভারাত সোনি তাকে একা দেখে নিজের অটোতে বসিয়ে এক শুনশান জায়গাতে নিয়ে যায় আর সেই সুযোগ দেখে সেই ছোট্ট মেয়েটিকে ব্যবহার করে তাকে ধর্ষণ করে। ভারাত সোনিকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ওপর লাঠিচার্জ করিয়ে তার মুখ থেকে আসল কথা বের করা হয়। অ্যানিওয়েজ, আমাদের দেশে ভারাত সোনির মতো অনেকেই আছে এবং কামলার মতো সাধারণ মেয়ে তাদের জালে ফেঁসে নিজের জীবন গাবিয়ে দেয়। পুলিশ যদি সেই রাতেই মিসিং রিপোর্টের ওপর কাজ করত, তাহলে হয়তো কামলার সাথে এমনটি হওয়া থেকে আটকানো যেত।
আশা করছি ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।